হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আজকের ক্লাসটা খুবই স্পেশাল। আমার মনে হয় তোমাদের বেশিরভাগেরই কলেজ লাইফের যেই সূচনাটা সেটা আসলে এই চ্যাপ্টার দিয়ে শুরু হয়। তো আজকে হোপফুলি এমন অনেককেই পাবো যারা হচ্ছে ওদের কলেজ লাইফের জার্নিটা শুরু করতেছে। উচ্চতর গণিতের যেই জার্নিটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টার দিয়ে শুরু করতেছে। তো কলেজে উঠে গেছো, কলেজ লাইফ অনেক এক্সাইটিং, অনেক কিছুই আছে কলেজ লাইফে। বাট অনেক কিছু শুনে আসছো, কলেজ লাইফ টাইম অনেক কম পাওয়া যায়, সিলেবাস অনেক বড়, কঠিন। কিছুটা সত্য, সময় কম পাওয়া যায়, বাট ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি যদি শুরু থেকে রেগুলার থাকো, মানে কনসিস্টেন্ট থাকলে এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা উচ্চতর গণিত শুরু করব। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এটার মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এগুলো খুবই সহজ, বেসিক যোগ বিয়োগ আর কি, বেসিক যোগ বিয়োগ। নির্ণায়কটা কিছুটা জটিল, নির্ণায়কে কিছু কমপ্লেক্স ম্যাথ আছে, আমরা দেখবো আস্তে আস্তে, আমরা সব কিছুই দেখবো। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি। তো তোমাদের কলেজের উচ্চতর গণিতের জার্নি শুরু হচ্ছে এখন থেকে। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সংজ্ঞাতে আমরা পরে যাচ্ছি। আচ্ছা, একবার দেখে নিতে পারো কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা দেখি, সংজ্ঞাতে আপাতত পরে যাচ্ছি। তোমরা তো ক্রিকেট খেলা বুঝছো সবাই, তাই না? বাংলাদেশে থেকে ক্রিকেট খেলা না বুঝলে কিরকম, ছেলে হলে তো বুঝবাই। আচ্ছা, তো ধরো আমাদের তিনজন ক্রিকেট প্লেয়ার ধরো সাকিব, মাশরাফি আর হচ্ছে তামিম। সাকিব, মাশরাফি আর তামিম। আচ্ছা, সাকিব, তামিম আর হচ্ছে মাশরাফি। এখন আর অপোনেন্ট কান্ট্রি ধরো তিনটা অপোনেন্ট কান্ট্রি আছে, ইন্ডিয়া, ইংল্যান্ড আর হচ্ছে অস্ট্রেলিয়া। এখন আমি তোমাকে বললাম সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে 3টা ম্যাচ খেলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টা আর ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা। নাই ভাই, বললাম সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে 3টা খেলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে 4টা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে 5টা ম্যাচ টোটাল। ঠিক আছে, বাস্তবে হয়তো কম বেশি হতে পারে, বেশি হবে অবশ্যই। আবার বললাম তামিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে 2টা, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে 7টা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে 5টা। আর মাশরাফি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে 7টা, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে 2টা আর হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে 1টা। আমি তোমাকে কিছু সংখ্যা দিছি, কোন প্লেয়ার কোন দেশের বিরুদ্ধে কতবার করে খেলছে, তাই না? এবং এগুলো কিন্তু আমি একটা সুন্দর ওয়েতে সাজায় দিছি, তাই তো? এখন এগুলো সাজানোর কি আরো সুন্দর ওয়ে হতে পারে? এই যে সংখ্যাগুলো আমরা এমন ভাবে সাজাতে চাই যাতে করে দেখতে সুন্দর লাগে প্রথমত, এবং তথ্যটা আমাদের সাথে মানে আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এটা কি অন্য কোনোভাবে সাজানো যায়? একটু খেয়াল করো তো। আমরা কিন্তু চাইলে এভাবে সাজাতে পারি। আমরা যেটা করব, ধরো এখানে আমাদের যে 3জন প্লেয়ার, সাকিব, তামিম আর মাশরাফি। আমি কি করলাম, কলাম বরাবর 3জন প্লেয়ারের নাম নিয়ে নিলাম, আর ওই বরাবর রো বরাবর আমি 3টা কান্ট্রি নিচ্ছি, ইন্ডিয়া, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। দেখা একটা ছকের মতো হয়ে গেছে না? এখন আমি যেটা করব, সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে যতগুলা ম্যাচ খেলছে ওই কটা লিখবো। কয়টা খেলছে? ইন্ডিয়ার বিরুদ্ধে 3টা, ইংল্যান্ডের বিরুদ্ধে 4টা আর হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা। তার মানে 3, 4, 5। আর তামিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে 2টা, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে 7টা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা। আর মাশরাফি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে 7টা, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে 2টা, 8টা। তো দেখো আমাদের যে লেফট সাইডের প্রেজেন্টেশন ওর থেকে রাইট সাইডের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর না? খুব সুন্দর করে ছক আকারে দেখায় দিছি না? ধরো আমি যদি তোমাদের ছকগুলো একটু আঁকায় দিই, এরকম এভাবে জাস্ট দাগ টেনে দিলাম আর কি। আর এভাবে দিলাম এই।
তো দেখো আমি কিন্তু তথ্যগুলোকে খুব সুন্দরভাবে প্রকাশ করে ফেলছি। তো এভাবে সাজানোর সুবিধাটা কি, এখান থেকে আমরা খুব ইজিলি যে কোনো তথ্য বের করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি তামিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কয়টা ম্যাচ খেলছে, তুমি কেমনে বের করবা? তামিম যেই সারিটাতে আছে সেটা চেক করবা এবং অস্ট্রেলিয়ার যেই কলামটাতে আছে এই দুইটা চেক করবা। এই দুইটার যেই ছেদবিন্দু সেটাই কি তামিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কয়টা ম্যাচ খেলছে সেটা প্রকাশ করতেছে, তাই না? তো তথ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়ে গেছে। আবার তুমি এভাবে বলতে পারো, ধরো সাকিব ইংল্যান্ডের বিরুদ্ধে কয়টা খেলছে, সাকিব প্রথম সারিতে আছে আর ইংল্যান্ড হচ্ছে দ্বিতীয় কলামে। তো এই দুইটা নিবা, এই দুইটা যেই ছেদবিন্দু, এই দুইটার যে কমন পয়েন্ট সেটাই কি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। বোঝা তো গেল? তো এখান থেকে আসলে এভাবে রিপ্রেজেন্ট করলে আরো অনেক সুবিধা পাওয়া যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সাকিব টোটাল কয়টা ম্যাচ খেলছে, কেমনে বের করবা? জাস্ট এই কয়টা যোগ করে দিলেই হয়। সাকিবের যেই সারিটা আছে ওটা যোগ করে দাও, তাহলে কি সাকিবের টোটাল ম্যাচ বের হয়ে গেল, তাই না? অথবা তোমাকে যদি বলি ইংল্যান্ডের বিরুদ্ধে এই তিনজন টোটাল কয়টা ম্যাচ খেলছে, কেমনে করবা? এই কলামটা যোগ করে দিলেই হয়। বুঝছো? তো এইভাবে সংখ্যাগুলা প্রকাশ করার অনেক সুবিধা আছে এবং এই যে প্রকাশটা এটাকেই আসলে বলা হয় ম্যাট্রিক্স। তুমি দেখো ওই নামগুলো আপাতত ইগনোর করো, নামগুলো ইগনোর করে এই যে রিপ্রেজেন্টেশনটা আমাদের হলুদ বক্সের মধ্যে যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটাকেই বলা হয় ম্যাট্রিক্স। এবার সংখ্যাটা খেয়াল করো, কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। খেয়াল করো তুমি কিন্তু কতগুলো সংখ্যাকে সারি আর কলাম অনুযায়ী সাজাইছো, তাই না? এই যেগুলো কিন্তু সারি, এখানে কয়টা সারি? 3টা সারি 3টা কলাম। তাহলে আমাদের যে আয়তাকার বিন্যাসটা পাওয়া গেছে সেটা কি বলা হয়? ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন এত বিদঘুটে করে লেখানো হয় না, মানে দাগ কেটে একটা লেখা হয় না, খুবই সহজভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আমরা একটু পরের পেজে যাচ্ছি। তো 3 4 5 2 7 5 7 2 1 মনে থাকবে কিনা? তো এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম ওটাকে এভাবে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট বা ওই স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলে। একটা ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়, এই স্কোয়ার ব্র্যাকেট, এটার মধ্যে সারি আর কলামগুলো লেখা হয়। আর নাম্বারগুলো ছিল 3 4 5 2 7 5, 3 4 5 2 7 5 আর হচ্ছে 7 2 1 7 2 1। তো এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। আমাদের আগের যেই রিপ্রেজেন্টেশনটা সেটাকেই কি আমরা একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে ফেলছি। এবার সংজ্ঞাটা বোঝা গেছে তো, তাই না? এখন এই যে ম্যাট্রিক্স, এটা আরো কয়েকভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে একই জিনিসকে আরো কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারো। ফর এক্সাম্পল আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি না, আমরা থার্ড ব্র্যাকেটের পরিবর্তে চাইলে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারবো। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ম্যাট্রিক্সটা তুমি যদি প্রকাশ করো তাহলে কি হবে? 3 4 5 সব কিছুই সেম, জাস্ট থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট 2 7 5 আর হচ্ছে 7 2 1। এভাবেও একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। কিংবা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দুইটা দাগ দিয়ে। দুইটা দাগের মধ্যে জাস্ট ম্যাট্রিক্সটা লিখবা, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এবার দুইটা দাগ। 3 4 5 দাগগুলো সোজা হচ্ছে না, 3 4 5 2 7 5 আর এদিকে হচ্ছে 7 2 1। তো এই যে তিনটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স প্রকাশের উপায়, বোঝা তো গেল পুরো ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আরো কিছু আইডিয়া নিব। এখন এই ম্যাট্রিক্সের এই যে এক একটা সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হয় ভুক্তি বা এলিমেন্ট। বুঝছো? এই যে এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের একটা ভুক্তি বা এলিমেন্ট। তো এই ম্যাট্রিক্সটায় টোটাল কয়টা ভুক্তি বা এলিমেন্ট আছে? 9টা আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? আচ্ছা, আর এই যে আনুভূমিকভাবে যেই জিনিসগুলো, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। এই যে আনুভূমিকভাবে যে জিনিসটা দেখো, এই জিনিসটাকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। তো এখানকার যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের কয়টা সারি বলো তো? 3টা সারি কিন্তু, তাই না? আমি একটা সারি বক্সের মধ্যে দেখাইছি, বুঝছি? এখানকার যে ম্যাট্রিক্সটা, এটা কয়টা সারি? 3টা সারি, এটাকে বলা হয় সারি বা রো। আর এই যে উলম্ব বরাবর যারা আছে ওগুলোকে বলা হয় কলাম। সারি কলাম তো বোঝো, তাই না? পর্যায় সারণী কিংবা হাবিজাবি অনেক কিছু পড়ে আসছো।
পর্যায় সারণী তো ক্লাস 9 পড়ে আসছো। এই যে উলম্ব বরাবর যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। তো কলামকে আমি যদি একটা কলাম দেখাই, এই হচ্ছে একটা কলাম। তো একটা ম্যাট্রিক্সের সারি কলাম এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আর নর্মালি এখানে তো 3টা রিপ্রেজেন্টেশন দেখলাম আমরা ম্যাট্রিক্সের, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব এইটা, থার্ড ব্র্যাকেট দিয়ে যে রিপ্রেজেন্টেশন বা প্রকাশটা, এটাই আসলে বহুল ব্যবহৃত। আমরা অঙ্কের ক্ষেত্রে দেখব ম্যাক্সিমাম টাইম এটাই ব্যবহার করা হয়, বুঝছি? আচ্ছা, তো আমাদের পরবর্তী যেই টপিকটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। তো এটা খেয়াল করো তো, এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে? এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা, আর কলাম বা কলাম আছে কয়টা? খেয়াল করো তো, কলাম আছে 3টা। তার মানে এই ম্যাট্রিক্সের সারিও 3টা, কলামও 3টা। তো এইটার মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার, অর্ডার বা মাত্রা বা ক্রম, এইটা লেখা হয় হচ্ছে যতগুলা সারি আছে, যতগুলা সারি আছে, কয়টা সারি? 3টা সারি, একটা গুণ চিহ্ন দেওয়া হয়, যতগুলা কলাম আছে। 3টা সারি আছে, 3টা কলাম আছে। তো এই ম্যাট্রিক্সটার মাত্রা বা ক্রম হবে 3, তুমি একটা ক্রস চিহ্ন দিবা, আবার 3। 3টা সারি, 3টা কলাম। আর এটাকে পড়া হয়, লেখা হয় গুণাকারে, বাট পড়া হয় হচ্ছে 3/3, পড়া হয় 3/3। তার মানে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? লিখবা হচ্ছে এইটা, বাট পড়ার সময় এটার মাত্রা হচ্ছে 3/3, এটার মাত্রা হচ্ছে 3/3। বুঝাতে পারলাম? তো একটা ম্যাট্রিক্সের সারি যদি m সংখ্যক হয়, একটা ম্যাট্রিক্সের সারি যদি m সংখ্যক হয় এবং কলাম যদি n সংখ্যক হয়, তাহলে তার মাত্রা বা ক্রম বা অর্ডার সেটা কত হবে? এভাবে লিখবা, m সারি সংখ্যা ক্রস কলাম সংখ্যা, বাট পড়বা এভাবে m/n। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো একটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার কিভাবে বের করে সেটা আমরা দেখে ফেলছি। একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, ঠিক আছে। তো মাত্রা সংক্রান্ত কিছু এক্সাম্পল আমরা এখন করব। দেখো এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই 3টা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার 3টা আমি মনে রাখবো। তো খেয়াল করো, আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা, এটার কয়টা সারি আছে? আমরা আবার একটু রিক্যাপ করি। একটা ম্যাট্রিক্সের m সংখ্যক সারি, m সংখ্যক সারি কোথায় লিখি? এখানে লিখি। একটা ম্যাট্রিক্সের m সংখ্যক সারি আর n সংখ্যক যদি কলাম থাকে, n সংখ্যক যদি কলাম থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে? ওই ম্যাট্রিক্সটার মাত্রা হবে m/n, তাই না? ওইটার মাত্রা বা অর্ডার হবে m/n। এটা কিন্তু গুণ না, লেখা হয় এভাবে, বাট পড়া হয় m/n। তো খেয়াল করো, এটা সারি কয়টা? সারি হচ্ছে আনুভূমিকভাবে যে কয়টা আছে, কয়টা আছে? 3টা সারি, তাই না? এটা সারি হচ্ছে 3টা। কলাম কয়টা? 1টা, 2টা, 3টা। তো এটার কলামও কয়টা? 3টা। তো এটার মাত্রা কত হবে? বাকি 2টাটা তোমরা লিখে ফেলো তো কমেন্টে। এটার মাত্রা হচ্ছে 3/3। পরেরটা খেয়াল করো, পরেরটায় কয়টা সারি? খেয়াল করো, 2টা সারি কিন্তু, তাই না? এই একটা সারি, এই একটা সারি, তাই না? তো এটা সারি হচ্ছে 1টা, 2টা। কলাম কয়টা? 3টা, 1টা, 2টা, 3টা। 2টা সারি, 3টা কলাম। তো এটার মাত্রা কত হবে? এটার মাত্রা বা অর্ডার হচ্ছে 2/3, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। বুঝছি? লেখা হয় এভাবে, বাট পড়া হয় হচ্ছে বাই, গুণ পড়া হয় না কখনো। এটা খেয়াল করো, এখানে সারি কয়টা? একটা মাত্র সারি, তাই না? কলাম কয়টা? 3টা কলাম। তো এটার মাত্রা কত হবে? 1/3। এটার মাত্রা বা অর্ডার 1/3। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। একদমই সিম্পল ব্যাপার কিন্তু, তাই না? ঠিক আছে, তো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। আচ্ছা, নর্মালি একটা ম্যাট্রিক্সের সাধারণ রিপ্রেজেন্টেশন, সাধারণ প্রকাশ কিভাবে করা হয় আমরা দেখি। একটা ম্যাট্রিক্স ধরো এ, একটু উপরে লিখি। একটা ম্যাট্রিক্স ধরো এ, আমি বলে দিলাম এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। আচ্ছা, আরেকটা ব্যাপার এখান থেকে একটু বলো তো, তুমি যদি মাত্রা জানো তাহলে ওই ম্যাট্রিক্সে কতগুলা ভুক্তি আছে সেটা তুমি বের করে ফেলতে পারবে না? এই দুটো গুণ করে দিলেই তো যতগুলো ভুক্তি সেটা বের হয়ে যাবে, তাই না?
প্রথমটা খেয়াল করো, এখানে মাত্রা হচ্ছে 3/3, ভুক্তি কয়টা? 9টা না? খেয়াল করো 9টা ভুক্তি আছে, গুনে দেখো, বুঝছো? মাত্রার দুইটা জিনিস গুণ করে দিলেই কি কতগুলা ভুক্তি সেটা তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটার মাত্রা আমি বলে দিলাম কত? 3/3। তো এটার মাত্রা যদি 3/3 হয়, 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে, তাই তো? তো এটার ভুক্তিগুলার যে সাধারণ প্রকাশ সেটাকে এভাবে লেখা হয়। প্রথমটাকে লেখা হয় এভাবে, A11, ছোট হাতের এ দিয়ে নর্মালি ভুক্তি প্রকাশ করা হয়। আর সাবস্ক্রিপ্টে এ এর নিচে ছোট করে দুইটা সংখ্যা প্রকাশ করা হয়। এই সংখ্যা দিয়ে কি বোঝায় আমি একটু পরেই বলতেছি। আমাদের যেই দ্বিতীয় ভুক্তিটা সেটা হচ্ছে A12, তৃতীয় ভুক্তিটাকে এভাবে প্রকাশ করা হয় A13। তুমি কি বুঝতে পারতেছো? এই যে সাবস্ক্রিপ্ট বা ছোট যেই সংখ্যা, দুইটা সংখ্যা কিন্তু ওই সংখ্যা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বুঝতে পারার কথা। প্রথম সংখ্যাটা বোঝায় এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, এই ভুক্তিটা আমাদের এই ম্যাট্রিক্সের কত নাম্বার সারিতে আছে। আর দ্বিতীয় ভুক্তিটা বোঝায়, মানে দ্বিতীয় সংখ্যাটা বোঝায় এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে। তার মানে A11 এটা বোঝাচ্ছে, প্রথম 1 বোঝাচ্ছে 1 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে, 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে আছে এই ভুক্তিটা, 1 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে আছে কি এই ভুক্তিটা। বুঝছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের একদম সাধারণ রিপ্রেজেন্টেশন। তো 3টা ভুক্তি লিখছি, বাকি 3টাও লিখতে হবে। এটা কি হবে? 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। পরেরটা খেয়াল করো, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, পরেরটা 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাই তো? সারি বরাবর প্রথম সংখ্যা কিন্তু সেম থাকে, কারণ এটা তো একটা নির্দিষ্ট সারিতেই। আর কলাম বরাবর দ্বিতীয় সংখ্যাটা ফিক্সড থাকে। A31, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। বুঝছি? তো এটাই হচ্ছে কি আমাদের একটা 3/3 ম্যাট্রিক্সের সাধারণ যে রিপ্রেজেন্টেশনটা। 9টা ভুক্তি থাকে, 9টা ভুক্তিকে নর্মালি এই যেভাবে প্রকাশ করা হয়। বুঝছো? তো 3/3 দেখালাম, যে কোনো ক্রমের ম্যাট্রিক্সকে তুমি এভাবে প্রকাশ করতে পারবা। এখন এইটাকে একটু শর্ট করে আরো সুন্দরভাবে প্রকাশ করা হয়। একটু শর্ট করে এখানে দেখো অনেকগুলা ভুক্তি না, এই ভুক্তিগুলোকে না লিখে আমি জাস্ট একটা ভুক্তি লিখবো এভাবে, A = একটা ভুক্তি A। এখানে দুইটা সংখ্যা থাকবে, I আর হচ্ছে J, I আর J। I রিপ্রেজেন্ট করতেছে এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, J প্রকাশ করতেছে এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে। এবং আমি এখানে কি বলে দিব, এটার মাত্রা হচ্ছে 3/3। এইটা লেখা যেই কথা, এইটা লেখা একই কথা। বুঝছো? I আর J এর ভ্যালু আমি চেঞ্জ করে ভুক্তিগুলা পাবো। I এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত চেঞ্জ করবো? I হচ্ছে কতগুলা সারি, তাই না? তো 1 থেকে 3 পর্যন্ত চেঞ্জ করব। J এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত চেঞ্জ করব। চেঞ্জ করলে আসলে এইটাই পাওয়া যায়। বুঝছি? বোঝা তো গেল? তো এটা কি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্সের সাধারণ রিপ্রেজেন্টেশন। এখন একটা m/n ক্রমের ম্যাট্রিক্সের যে সাধারণ রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে এরকম, Aij। আর ওখানে আমরা কি লিখে দিব? m/n। বুঝছি? একটা ভুক্তি দিয়ে আমি সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করতেছি আর কি। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। এগুলো একদমই বেসিক জিনিস। আচ্ছা, তো আমরা এখন এটার কিছু অ্যাপ্লিকেশন দেখব। এখান থেকে মূল টেকঅ্যাওয়ে হচ্ছে একটা ভুক্তিকে সাধারণত এভাবে প্রকাশ করা হয়, Aij। Aij, যেখানে I এর পরিচয় হচ্ছে এই ভুক্তিটা কত নাম্বার রোতে আছে, এই ভুক্তিটা কত নাম্বার রোতে আছে। আর J এর পরিচয় হচ্ছে এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে। এতটুকু নিতে পারলেই হবে। বুঝছে? ঠিক আছে। তো আমরা এখন একটা অঙ্ক করব। দেখো এখানে কি বলছে। ইংলিশ দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, একদমই সহজ, জাস্ট বেসিক বিল্ডার আর কি। জাস্ট বেসিক বিল্ডার। দেখো কি বলছে, কনস্ট্রাক্ট এ 2/3 ম্যাট্রিক্স। তার মানে তোমাকে একটা 2/3 এর ম্যাট্রিক্স গঠন করতে বলছে। কনস্ট্রাক্ট এ 2/3 ম্যাট্রিক্স, যেটা দেখতে এরকম। এটাই কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ রিপ্রেজেন্টেশন, তাই না? তো এটা যেহেতু 2/3 এর, তার মানে বুঝতে পারতেছো এটাকে তুমি এভাবেও লিখতে পারো, A = Aij 2/3। দুইটা সারি থাকবে, 3টা কলাম থাকবে। কয়টা ভুক্তি থাকবে? 6টা ভুক্তি থাকবে, তাই তো? আচ্ছা, তো হুজ এলিমেন্টস আর গিভেন বাই, দেখো Aij এর ভ্যালু তুমি কিভাবে বের করবে সেটা তোমাকে বলে দিচ্ছে। I + 2ij² / 2 নাম্বার। আমরা প্রথমে 1 নাম্বারটা করি।
আমরা প্রথমত 1 নাম্বারটা করি। তো আমাদের ম্যাট্রিক্সটা যেহেতু 2/3, তার মানে এই ম্যাট্রিক্সটা দেখতে অনেকটা এরকম হবে, দুইটা সারি থাকবে, তার মানে A11 A12 A13, এরপর এটা হচ্ছে A21 A22, এরপর হচ্ছে A23। এই ম্যাট্রিক্সটাই তো আমাকে বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমাদের কি প্রত্যেকটা ভুক্তির ভ্যালু বের করা লাগবে। এখন প্রত্যেকটা ভুক্তি, যে সাধারণ যে ভুক্তি সেটা দেওয়া আছে এই ফর্মুলার থ্রুতে, ঠিক আছে। AIJ আইতম সারি এবং জেতম কলামের যে ভুক্তিটা সেটা হবে I + 2IJ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে I আর J তুমি যদি জানো তাহলে AIJ বের করে ফেলতে পারবা, বুঝছে? তো খেয়াল করো A11, এখানে I এর ভ্যালু 1, J এর ভ্যালু 1, তো A11 কি হবে? A11 হবে 1 + 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 2 আর 1 3, 3 3 9, 9/2। তো এভাবে তুমি প্রত্যেকটা বের করে ফেলবা। A11 বের করলাম, এরপর A21টা বের করি। A21 কি হবে? I এর ভ্যালু হচ্ছে 2, এই যে এটা বের করবো, I এর ভ্যালু 2, J এর ভ্যালু হচ্ছে 1। তো যেটা থাকতেছে সেটা হচ্ছে 2 + 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। কত হয়? 4 4 4 কত? 16, 16 থেকে 2 দিয়ে ভাগ করলে হয় 8, বুঝছি? এভাবে তুমি প্রত্যেকটা বের করবা। তো প্রথম কলামের দুইটা আমি বের করে ফেললাম, এবার দ্বিতীয় কলামেরটা বের করি। A12 কি হবে? খেয়াল করো 1 2, তার মানে এরকম 1 + 4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 25/2। এরপর A21 কত হবে? সরি A22 যেটা হয় সেটা হচ্ছে 2 + 4, 2 + 4 হচ্ছে 6, 2 + 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 6 স্কোয়ার 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন সবার লাস্টের যে কলামের দুইটা ভুক্তি সেই দুইটা বের করে ফেলবো, A13 আর A23, তাই না? A13, এখানে I এর ভ্যালু হচ্ছে 1, J এর ভ্যালু হচ্ছে 3। তো তুমি যদি বসিয়ে দাও, জাস্ট I আর J এর ভ্যালু এখানে বসাবা। কি পরে থাকে? 1 + 6 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো? এটা যেটা হয় 7 49/2, 49/2। আর A23 যেটা হবে সেটা হচ্ছে 2 + 6, 2 + 6 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। 2 + 6 হচ্ছে 8, 8 স্কোয়ার হয় 64, 64কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 32। তো আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি আমরা বের করে ফেলছি, বুঝতে পারলে ব্যাপারটা? তো আমাদের ম্যাট্রিক্স এখন কি হবে? জাস্ট এই ম্যাট্রিক্সটা লিখে তুমি ভুক্তিগুলা জায়গা মতো বসাই দিবা। তো প্রথম কলামের দুইটা ভুক্তি হচ্ছে 9/2 আর 8, 9/2 আর 8। দ্বিতীয়টা হচ্ছে 25/2 18, এরপরেরটা হচ্ছে 49/2 আর নিচেটা হচ্ছে 30। তো এটাই কি আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর, সেটা প্রথম প্রশ্নের যে ম্যাট্রিক্সটা চাইছে সেটা হচ্ছে এইটা, বুঝছো? আর দ্বিতীয় প্রশ্নটা এখন তোমরা করবা, এবং হোপফুলি সবাই পারবা। এটা আসলে ম্যাট্রিক্সের একদম বেসিক, পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তো দ্বিতীয় প্রশ্নটা করার জন্য আমি তোমাদের সময় দিচ্ছি, 2 মিনিট জাস্ট সময় দিব। আশা করি সবাই পারবা। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি করে ফেলো।
তোমার আসলে এত ডিটেলসে করার দরকার নাই, তুমি চাইলে মনে মনে এখানে বসাবা, প্রত্যেকটা ভুক্তির ক্ষেত্রে আই আর জে জাস্ট মনে মনে এখানে বসাবা, সরাসরি ভ্যালুটা বসে বের করে ফেলতে পারবে, বুঝছো? রিটেনে আসলে এইভাবে একটু ডিটেলসে করে দেখাতে হবে আর কি। জাস্ট একটা জিনিস মনে রাখবা, আই আর জে এর পরিচয় কি, তাইলেই তুমি বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের সাধারণ ভুক্তি। আই নাম্বার সারি এবং জে নাম্বার কলামে অবস্থিত যেই ভুক্তিটা, সেটাকে এ আই জে দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের টাইম শেষ। ভাইরে ভাই, সাউন্ড এত জোরে হয়েছে আমি নিজেও ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। আমাদের পরবর্তী কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। অনেক ধরনের ম্যাট্রিক্স হতে পারে, আমরা আজকে ওই ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ দেখব। অনেক টাইপের ম্যাট্রিক্সের মধ্যে কিছু প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমাদের প্রথম যেই ম্যাট্রিক্সটা সেটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। নাম শুনেই বুঝতে পারতেছ, সারি ম্যাট্রিক্স, তার মানে ওটা দেখতে সারির মতো হবে, তাই না? তো সংজ্ঞাটা দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই, এ ইকুয়ালস টু ধরো 1 2 3, এটা একটা সারি ম্যাট্রিক্স, কারণ এখানে সারি কয়টা? একটা মাত্র সারি। কলাম কিন্তু যে কোনো সংখ্যক হতে পারবে, কলাম যে কোনো সংখ্যক হতে পারবে, তার মানে এইটার মাত্রা হচ্ছে 1/3। তো এটা 1/3 এর একটা সারি ম্যাট্রিক্স, এটা 1/3 এর একটা সারি ম্যাট্রিক্স। আবার ধরো এ ইকুয়ালস টু 1, এটাও কিন্তু একটা সারি ম্যাট্রিক্স, তাই না? কারণ এখানে সারি কয়টা? একটা। সংজ্ঞাতে বলা হয়েছে একটা সারি থাকলেই সেটা সারি ম্যাট্রিক্স, তার মানে এটাও একটা সারি ম্যাট্রিক্স যার মাত্রা বা অর্ডার হচ্ছে 1/1। বুঝছি? একটা সারি ম্যাট্রিক্সের সাধারণ যে আকৃতি সেটা হচ্ছে এরকম, একটা মাত্র সারি থাকবে, কলাম ক্যান বি এনিথিং, কলাম সংখ্যা যে কোনো হতে পারে। দেখো একটা মাত্র সারি, কলাম সংখ্যা ভ্যারিয়েবল, আমরা কলাম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করলাম, এন এর ভ্যালু ক্যান বি এনিথিং, শূন্যবাদে, বুঝছো? যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো পরের ম্যাট্রিক্সটা কি হবে বুঝতে পারতেছো? কলাম ম্যাট্রিক্স, তাই না? তো পরের ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যেটা দেখতে কলামের মতো, মানে একটা মাত্র কলাম থাকবে, সারি সংখ্যা ক্যান বি এনিথিং, বুঝছো? যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে সেটাকে বলা হয় একটা কলাম ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই, এ ইকুয়ালস টু 1 2 3, এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, তাই না? এখানে কয়টা সারি আছে? 3টা সারি, খেয়াল করো, এই 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 3টা সারি আছে, বাট কলাম কয়টা? কলাম একটা। তো কলাম যেহেতু একটা, তার মানে এটা কি একটা কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? 1/3। এখন আবার আগের এক্সাম্পলটা দিই, এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, তাই না? এই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা আসলে সারি ম্যাট্রিক্স ও কলাম ম্যাট্রিক্স, তার মানে 1/1 এই মাত্রার যে কোনো ম্যাট্রিক্স, একই সাথে সারি ম্যাট্রিক্স এবং একই সাথে ওকে কলাম ম্যাট্রিক্স, বুঝছো? আচ্ছা, তো সারি ম্যাট্রিক্সের সাধারণ যে প্রকাশ সেটা হচ্ছে এরকম, একটা মাত্র সারি থাকবে, ও ভুল বললাম, কলাম ম্যাট্রিক্সের যে সাধারণ রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে দেখতে এরকম, একটা মাত্র কলাম থাকবে, বাট সারি সংখ্যা অনেক হতে পারে। খেয়াল করো এখানে সারি সংখ্যা কিন্তু ভ্যারিয়েবল, আমরা এম দিয়ে প্রকাশ করে ফেলছি, তাই না? এম এর ভ্যালু ক্যান বি এনিথিং, এবং সাধারণ যে আকৃতি সেটা দেখতে, সাধারণ যে অর্ডার, সাধারণ যে মাত্রা সেটা হচ্ছে m/1, কলাম সংখ্যা ফিক্সড, একটা মাত্র কলাম থাকবে, ঠিক আছে? তো ওকে, তো আমরা আমাদের পরবর্তী ম্যাট্রিক্সে যাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাট্রিক্স হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? তো শূন্য ম্যাট্রিক্সের এক্সাম্পল কি হতে পারে? সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে এটা, a ইকুয়ালস টু 0, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু যে কোনো হতে পারে, মাত্রার উপর কোনো শর্ত নেই, শর্ত একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তি কি হইতে হবে? শূন্য হইতে হবে। আমি যদি আরো দেখাই, 0 0 0, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। আবার ধরো a ইকুয়ালস টু 0 0 0 0, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। 1 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
বুঝছি? তার মানে শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের aij এটার ভ্যালু সব সময় 0, i আর j এর ভ্যালু যেটাই হোক না কেন, ফর এভরি i অ্যান্ড j, মানে প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের জন্যই কি আমাদের এই ভ্যালুটা শূন্য হবে। ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের পরবর্তী ম্যাট্রিক্সে যাচ্ছি, বর্গ ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারের মোটামুটি 90% এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে থাকবো। নাম শুনেই বুঝতে পারতেছো, বর্গ তার মানে সারি আর কলাম সংখ্যা সমান হইতে হবে, তাই না? যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো বুঝতে পারতেছে, এই দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার কয়টা সারি? 3টা সারি 3টা কলাম, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কত ক্রমের বর্গ ম্যাট্রিক্স? 3x3 এর বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি হবে? অর্ডার সবসময় এই ফরম্যাটে হবে, n/n, কারণ সারি সংখ্যা আর কলাম সংখ্যা দুইটাই কি সমান। বুঝছো? আরো বর্গ ম্যাট্রিক্সের এক্সাম্পল যদি দেই, a = ধরো 1, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, একটা সারি একটা কলাম। এরপর ধরো a = 1 2 3 4, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? কয়টা সারি? 2টা সারি 2টা কলাম। তো এটার মাত্রা হচ্ছে 2/2, বাট এটা 2/3 কেন লিখলাম? এটা একটা 2/2 এর বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 1/1 এর বর্গ ম্যাট্রিক্স। বুঝছি? তো বর্গ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মোটামুটি 90% এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে থাকবো। এখন এই বর্গ ম্যাট্রিক্সকে আবার অনেক ভাগে ভাগ করা যায়, বর্গ ম্যাট্রিক্সকে অনেক ভাগে ভাগ করা যায়। আমরা এখন ওই ভাগগুলো আস্তে আস্তে দেখবো। তো আস্তে আস্তে দেখা শুরু করি। তো প্রথম যেটা, আচ্ছা প্রথম ভাগে যাওয়ার আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, কর্ণ ব্যাপারটা কি? ম্যাট্রিক্সের কর্ণ, আমরা আপাতত বর্গ ম্যাট্রিক্সের কর্ণ নিয়েই থাকবো। বর্গ ম্যাট্রিক্স না হলেও কর্ণ হয়, আপাতত সেটাই যাচ্ছি না। বর্গের কর্ণ দেখে আসছো না? কি করে? কোনা দুইটা যোগ করে দিলেই যে বর্গ মানে যেই রেখাটা পাওয়া যায়, যে রেখাংশটা পাওয়া যায়, সেটাই কি একটা বর্গের কর্ণ, তাই তো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেকটা এরকম। খেয়াল করো, তুমি যদি এই কোণাটা আর এই কোণাটা কানেক্ট করো, এই যে জিনিসটা পেলে, এটাকেই বলা হয় এই ম্যাট্রিক্সের একটা বর্গ। বুঝছে? তো আমি যদি তোমাদের দেখাই, এই যে এই 3টা ভুক্তি, এই 3টা ভুক্তি নিয়ে এই ম্যাট্রিক্সের একটা বর্গ গঠিত হয়েছে, তাই তো? একটা এই ম্যাট্রিক্সের একটা কর্ণ গঠিত হয়েছে। কি বলতেছে বুঝছো? আর একটা বর্গের তো 2টা কর্ণ থাকে, এদিকে একটা কর্ণ, ম্যাট্রিক্সেরও আসলে 2টা কর্ণ থাকে, ম্যাট্রিক্সেরও 2টা কর্ণ থাকে। আমরা একটা কর্ণ দেখালাম, আরেকটা কর্ণ কি এই কোণারটা, আর ওই কোণারটা তুমি যদি কানেক্ট করো, তাহলে যে কর্ণটা পাওয়া যাবে সেটাকেও বলা হয় কর্ণ। বুঝছি? তো ম্যাট্রিক্সের কয়টা কর্ণ আমরা পেলাম? 2টা কর্ণ পেলাম, 2টা কর্ণ পেলাম। এর মধ্যে এইটাকে বলা হয় মুখ্য কর্ণ, এইটাকে বলা হয় মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এই যে এইটাকে বলা হয় গৌণ কর্ণ। তোমরা একটু লিখে নিও, এটাকে বলা হয় গৌণ কর্ণ। এখন মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা, ওদের খুবই স্পেশাল একটা প্রপার্টি আছে, তুমি একটু খেয়াল করো তো। মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা, তাদের একটা স্পেশাল প্রপার্টি আছে। তোমরা কি দেখে বুঝতে পারতেছ? আইজের দিকে একটু খেয়াল করো, এদের আই আর জে সবসময় সমান না। কারণ কি? প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। বুঝছি? তার মানে মুখ্য কর্ণের যে উপাদান, মুখ্য কর্ণের উপাদানগুলোর ক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে এরকম, এ আই জে, যেখানে ওয়্যার আই আর জে এই দুইটার ভ্যালু সমান। এটা কি বুঝছো? মুখ্য কর্ণের ভুক্তিগুলা এরকম, যেখানে আই আর জে এর ভ্যালু কি সমান। ঠিক আছে? গৌণ কর্ণের ক্ষেত্রে সেটা আসলে সত্য না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ। ঠিক আছে? এখন এটা তো 3/3 এর দিলাম, এর থেকে বড় বা ছোট দিলে পারতা না, তাই না? ধরো আমরা একটা 2/2 এর বর্গ ম্যাট্রিক্স যদি দেখি, একটা 2/2 এর বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এরকম, এ বি সি ডি। তো এখানেও কিন্তু 2টা কর্ণ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, আর গৌণ কর্ণটা কোন দিকে হবে? গৌণ কর্ণটা হচ্ছে এইটা। ঠিক আছে তো? আচ্ছা, এই কর্ণের কনসেপ্টটা আমাদের অনেক কাজে লাগবে, স্পেশালি যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, এই জিনিসগুলোই আমি পরের পেজে একটু সুন্দর করে লিখে দিতেছি, যাতে তোমরা নোট পড়ার সময় ভাল লাগে আর কি। একটা বর্গের 2টা ম্যাট্রিক্স মানে 2টা কর্ণ পাওয়া যাবে, যেই কর্ণে আই আর জে সমান,
আমরা মাত্রই দেখে আসছি, যেই কর্ণে আই আর জে সমান তাকে বলা হয় মুখ্য কর্ণ, আর অপর কর্ণটাকে বলা হয় কি? গৌণ কর্ণ। অপর কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা বর্গ ম্যাট্রিক্সের আন্ডারের কিছু টাইপে যাব। প্রথম যেই ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। প্রথম যেই ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতেছে এখানে কর্ণ নিয়ে কিছু একটা হবে। অ্যান্ড কর্ণ বলতে আমরা এখন থেকে মুখ্য কর্ণটাকে বুঝবো, গৌণ কর্ণটা আপাতত বাদ। এখন থেকে আমরা কর্ণ বলতে মুখ্য কর্ণটা বুঝবো। এখন কি বলছে? যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, অন্যগুলা শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তার মানে এটা বুঝতেছো, কর্ণ ম্যাট্রিক্স কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স তো হওয়াই লাগবে, সাথে আরো কিছু শর্ত মানা লাগবে। বুঝছো? তার মানে আমরা বলতে পারি সকল কর্ণ ম্যাট্রিক্সই কি? বর্গ ম্যাট্রিক্স, কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স না। আচ্ছা, তো এখানে শর্তটা কি? আমাদের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, সেই ভুক্তিগুলা অশূন্য হইতে হবে, বাকিগুলা শূন্য হওয়া লাগবে। বুঝছো? এই যে দেখতে অনেকটা এরকম, এবিসি এর ভ্যালু শূন্য হওয়া যাবে না। তো একটা কর্ণ ম্যাট্রিক্সের এক্সাম্পল কি হতে পারে? এরকম 1 0 0 0 2 0 0 0 3। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আমাদের যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা তারা কি? অশূন্য, বাকিগুলা শূন্য। তো কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমত বর্গ ম্যাট্রিক্স হতে হবে, দ্বিতীয়ত মুখ্য কর্ণের উপাদানগুলা কি? অশূন্য, বাকিগুলা শূন্য হইতে হবে। তো আরেকটা কর্ণ ম্যাট্রিক্সের এক্সাম্পল হতে পারে এরকম 1 0 0 0 1 0। এটা খুবই স্পেশাল একটা ম্যাট্রিক্স, আমরা এটা নিয়ে পরে আবার কথা বলবো। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টিগুলা খাটতেছে, বুঝছি? এখন কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা সাব কেস দেখব, এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, অশূন্য তো হইতেই হবে। একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি অশূন্য, বাকিগুলো যদি শূন্য হয়, তাহলে সেটাকে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে এই তিনটা যদি সমান হয়ে যায়, এবিসি এর ভ্যালু যদি সমান হয়ে যায়, তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এবার সংজ্ঞাটা বোঝো। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা অশূন্য, খেয়াল করো, এতটুকু আসলে কি বোঝায়? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা, তাই না? এরপরে আবার বলছে অসমান এবং সমান, মানে অশূন্য এবং সমান। কি বলতেছি? অশূন্য এবং সমান। ওই যে সমান কথাটা বলেই কি আমাদের স্কেলার ম্যাট্রিক্সের যে শর্ত সেটা বলে দিছে। বুঝছো? একটা স্কেলার ম্যাট্রিক্স প্রথমত কর্ণ ম্যাট্রিক্স হবে, এবং কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, তারা কি? সমান হইতে হবে। ফর এক্সাম্পল, এই যে এখানে একটা দেওয়া আছে, তাই না? তো একটা কর্ণ ম্যাট্রিক্সের, একটা স্কেলার ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে এরকম a 0 0 0 a 0 0 0 a। ঠিক আছে? যেখানে a এর ভ্যালুটা আসলে শূন্য হওয়া যাবে না, a এর ভ্যালু শূন্য হওয়া যাবে না। বুঝছি তো? দেখছো, এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এবং কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে আরেকটা শর্ত মানা লাগছে, আমাদের যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা তারা কি? সমান হইতে হবে। তার মানে কি? স্কেলার ম্যাট্রিক্স আসলে একটা কর্ণ ম্যাট্রিক্স। সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। ঠিক আছে? আচ্ছা, আর একটা ক্যাটাগরি স্কেলার ম্যাট্রিক্সের সাবটাইপ। স্কেলার ম্যাট্রিক্সের সাবটাইপ। তো যদি এরকম হয়, স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, সেগুলো সমান এবং সবগুলাই যদি এক হয়, সবগুলাই যদি 1 হয়, তাহলে সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝছো? অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমত স্কেলার ম্যাট্রিক্স হওয়া লাগবে। স্কেলার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান। এখানে 1 এর জায়গায় সবগুলা 2 হতে পারত, 2 হলে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতাম। বাট অভেদক হওয়ার জন্য সবগুলার ভ্যালুই কি? 1 হওয়া লাগবে। সবগুলার ভ্যালুই 1 হওয়া লাগবে। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট সকল উপাদান 0, তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। এইটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। অভেদক ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, এবং দুনিয়ায় অভেদক ম্যাট্রিক্স একটা নির্দিষ্ট মাত্রার 3/3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স কিন্তু একটাই, তাই না? সেক্ষেত্রে তুমি খেয়াল করো, 3/3 মাত্রার স্কেলার ম্যাট্রিক্স কিন্তু অনেকগুলো হতে পারে। তুমি এ এর ভ্যালু চেঞ্জ করতে থাকো 1 2 3 4 5, অনেকগুলো স্কেলার ম্যাট্রিক্স পাবা না একটা নির্দিষ্ট মাত্রার। কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার অভেদক ম্যাট্রিক্স কিন্তু একটাই পাওয়া যাবে।
বুঝছো? এবং এইটাকে সাধারণত এভাবে প্রকাশ করা হয়, 3/3 না, তার মানে I of 3 এভাবে প্রকাশ করা হয়। এখানে মাত্রাটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? এবং ধরো আমি যদি তোমাকে I of 2 বের করতে বলি, তার মানে 2 মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 1, বাকিগুলা 0। এখন যদি 4 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স বের করতে বলি, পারবা না? বুঝছো? এই সবগুলাই কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্যাটাগরি, তাই না? আচ্ছা, তো এতটুকু তুমি যদি বোঝো, আমাদের আরো কিছু ম্যাট্রিক্স আছে বর্গ ম্যাট্রিক্সেরই, সেটাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সংজ্ঞায় পরে যাচ্ছে, আপাতত তুমি খেয়াল করো তো, এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সের অশূন্য যেই ভুক্তিগুলা, সেগুলো নিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যায় না? শূন্যগুলা বাদ দাও, এখানে যে দুইটা ম্যাট্রিক্স আছে ওই দুইটা ম্যাট্রিক্স একটু খেয়াল করো, তাদের যে অশূন্য ভুক্তিগুলা সেগুলো নিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যায়, তাই না? তো এই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং তুমি যদি একটু খেয়াল করো, প্রথমটায় ত্রিভুজটা উপরের দিকে, পরেরটায় নিচের দিকে, তাই না? তো প্রথমটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর দ্বিতীয়টাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এগুলোর প্রপার্টি কি সেটা আমরা একটু দেখি। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ যেটা, এটা কিন্তু প্রধান কর্ণ, প্রধান কর্ণের নিচের যেই ভুক্তিগুলা, প্রধান কর্ণের নিচের যেই ভুক্তিগুলা তারা কিন্তু শূন্য, বাকিগুলা অশূন্য, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ হচ্ছে এইটা, এটার উপরের যেই ভুক্তিগুলা সেগুলা শূন্য, নিচের গুলা অশূন্য। এবার সংজ্ঞাটা খেয়াল করো, যেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলা শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। যে খেয়াল করো, প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলা কি শূন্য, বাকিগুলা কিন্তু অশূন্য, তখন তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যেটার ক্ষেত্রে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছো তো পুরো ব্যাপারটা? এখানে খুবই মজার একটা প্রপার্টি আছে, আমি তোমাদের একটু দেখাই। তো এটা দেখানোর জন্য আমি আগে দেখাইছি এরকম কিছু একটাই চলে যাই। এটা আমরা দেখছিলাম, তাই না? তাই তো? আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করো তো, আমাদের প্রধান কর্ণ বরাবর I আর J এর ভ্যালু কিন্তু সমান। প্রধান কর্ণ বরাবর I আর J এর ভ্যালু কিন্তু সমান। প্রধান কর্ণের উপরের দিকে, প্রধান কর্ণের উপরের দিকে তুমি যদি খেয়াল করো, অর্থাৎ এই তিনটা ভুক্তির ক্ষেত্রে, এই তিনটা ভুক্তির ক্ষেত্রে J এর ভ্যালু কিন্তু I থেকে বড়, তাই না? এই তিনটা ভুক্তির ক্ষেত্রে J এর ভ্যালু I থেকে বড়, কারণ তাদের কলাম নাম্বার অ্যাকচুয়ালি বড়। আর প্রধান কর্ণের নিচের যেই ভুক্তিগুলো, তাদের ক্ষেত্রে I এর ভ্যালু J এর থেকে বড়, তাদের ক্ষেত্রে I এর ভ্যালু J এর থেকে বড়। এটা কি বুঝছো? এটা দিয়ে আমরা আরেকটু সুন্দর করে, আরেকটু কম্প্যাক্ট ভাবে সংজ্ঞাটা দিব। গণিতবিদরা তো ধরো এরকম ভাষায় সংজ্ঞা দেয় নাকি? ভাষায় সংজ্ঞা দিবে ভাষাবিদরা, গণিতবিদরা সিম্বল ইউজ করে সবকিছু লেখে, তাই না? আচ্ছা, তো এটা সিম্বল ইউজ করে কেমনে দিব? এখানে কি প্রধান কর্ণের নিচের যেই ভুক্তিগুলা সেগুলা শূন্য না, তার মানে AIJ এই ভ্যালুটা শূন্য হবে কখন? প্রধান কর্ণের নিচে। এখন প্রধান কর্ণের নিচে আমরা কি দেখছিলাম? I এর ভ্যালু J এর থেকে বড় হয় না, where I is greater than J। এটা বুঝছো? ওটা হচ্ছে বাংলাবিদ যারা আছে ওরা ওভাবে লিখবে, গণিতবিদরা লিখবে এভাবে, AIJ এর ভ্যালু শূন্য, where I এর ভ্যালু J এর থেকে বড়। আর বাকি সব ক্ষেত্রে কি? বাকি সব ক্ষেত্রে এই ভ্যালুটা নট ইকুয়াল টু 0, এলস, মানে অন্য সব ক্ষেত্রে AIJ নট ইকুয়াল টু 0। বুঝছো? এই সংকেতগুলো আসলে বুঝে রাখো, মানে পরীক্ষা হলে মাঝে মাঝে দিয়ে দেয়, তবে অনেকেই ঘাবড়ায় যায়, সবাই তো ভাষায় পড়ে, এগুলো বুঝে না আর কি। এখন তো বুঝতে পারতেছো, একদমই সহজ কিন্তু। আচ্ছা, তো এটা কেমনে প্রকাশ করব? পারবা না? তুমি অলরেডি গণিতবিদ হয়ে গেছো। AIJ এই ভ্যালুটা শূন্য কখন? প্রধান কর্ণের উপরে। প্রধান কর্ণের উপরে আমাদের I এর ভ্যালু কি J এর থেকে ছোট, where I is less than J, তাই না? আর বাকি সব ক্ষেত্রে else, elsewhere বলে না, else, আচ্ছা else দিয়ে দিই, AIJ IJ নট ইকুয়াল টু 0। তো
তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই দুইটা কাহিনী আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এখন এই যে এতগুলা প্রকারভেদ দেখলাম বর্গ ম্যাট্রিক্সের পড়ার পরে, আমরা বর্গ ম্যাট্রিক্স পড়ার পরে যতগুলা টাইপ দেখছি সবগুলাই কি বর্গ ম্যাট্রিক্সের সাব ক্যাটাগরি ছিল না? সবগুলাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছিল, তাই না? প্রথমত বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগছে, তারপর আরও কিছু শর্ত। তো বর্গ ম্যাট্রিক্সের ক্যাটাগরিতে আমি সুন্দর করে একটা ছক দিয়ে তোমাদের বুঝিয়ে দিছি। এই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, লেফট সাইডে হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, এগুলো তো দেখছি। বর্গ ম্যাট্রিক্স, তার আন্ডারে পরে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, আবার কর্ণ ম্যাট্রিক্সের আন্ডারে পরে কি স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের আন্ডারে পরে কি অভেদক ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি এই যে অভেদক ম্যাট্রিক্স, উপরের যেই ম্যাট্রিক্সগুলো আছে সবগুলাই একটা অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স হবে। বুঝছো? এটা জাস্ট মনে রাখো, এটা অ্যাকচুয়ালি মনে রাখারও কিছু নাই, তোমার মাথায় অটোমেটিক্যালি গেঁথে যাবে তুমি যদি পুরো ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে? তো এই ছকটা একটু মাথায় গেঁথে নাও সবাই, এই ছকটা সবাই একটু মাথায় গেঁথে নাও। আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। তোমরা চাইলে এমসিকিউ আমার আগে সলভ করে প্রথম কমেন্টের যে রিপ্লাই আছে ওখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথম এমসিকিউ দেখো কি বলছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা একটা, এটা কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? হ্যাঁ। এটা কি অভেদক ম্যাট্রিক্স? হ্যাঁ। দেখেই তো বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসা কোয়েশ্চেন, মাঝে মাঝেই আসে। এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এখন অভেদক ম্যাট্রিক্স কিন্তু উপরে সবগুলাই, স্কেলারও, কর্ণ ম্যাট্রিক্সও, ইনফ্যাক্ট বর্গ ম্যাট্রিক্সও, যদিও অপশানে নাই। আমাদের অ্যান্সার কি? 3 নাম্বারটা। এতটাই সহজ হয় প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, পরেরটা খেয়াল করো কি বলছে। এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির? একটু দেখে বলো তো তোমরা, এই ম্যাট্রিক্সটা কোন প্রকৃতির? আই জে এর দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এটার কয়টা সারি আছে বলতে পারবা? দেখো, সারি সংখ্যা কিন্তু এইটা দিয়ে প্রকাশ করা হয়। আমাদের সবার লাস্টের যেই সারি, সবার লাস্টের যেই সারি, সেখানকার ভুক্তিকলার প্রথম যেই এটা, ওটাই কিন্তু সারি সংখ্যা প্রকাশ করে, তাই না? তাই তো, এখানে সারি কয়টা? একটা, দুইটা, এভাবে করে এন সংখ্যক সারি। কলাম কয়টা? খেয়াল করো, কলাম দেখতে হলে এই যে এইটা দেখতে হবে, এইটা বা এইটা। সবার লাস্টের কলামের যে কোনো একটা ভুক্তি নিয়ে পরের সংখ্যাটা তুমি দেখবা। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, এভাবে করে এন সংখ্যক কলাম আছে। তার মানে এখানে এন সংখ্যক সারি আছে, এন সংখ্যক কলাম আছে। আর কি কিছু তুমি বলতে পারতেছো? আর কিছু কিন্তু বলতে পারতেছো না। এটা কি কর্ণ ম্যাট্রিক্স? তুমি শিওর না, কারণ কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য এইগুলা বাদে বাকি সবগুলা কি শূন্য হওয়া লাগবে না? সেটা কি কোশ্চেনে কোথাও বলা আছে? হতেও পারে, নাও পারে। তুমি কিন্তু শিওর ভাবে বলতে পারবে না কখনো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তার মানে প্রথম অপশন হচ্ছে না। বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ শিওরলি এটা তুমি বলতে পারতেছো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরও বাকিগুলো চেক করো। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? তুমি বলতে পারতেছো না। এটা কি অভেদক ম্যাট্রিক্স? শিওরলি বলতে পারতেছো না। হতে পারে, বুঝছো? তো শিওরলি বলতে পারতেছো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বুঝছি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা পরেরটাই যাচ্ছি। এইটা তোমরা একটু ট্রাই করো, তোমরা একটু নিজেরা চিন্তা করবা। সময় হচ্ছে 1 মিনিট করে আমাকে কমেন্টে, প্রথম কমেন্টে রিপ্লাই একটু জানাবা। স্কেলার ম্যাট্রিক্স তাকে বলে একটু সাবধানে, এগুলো একটু সাবধানে বুঝে বুঝে করতে হবে আর কি। আচ্ছা, প্রথম অপশন, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকে। একটা স্কেলার ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকে, বাট এটা কিন্তু কোনো গ্যারান্টি দেয় না সেটা স্কেলার ম্যাট্রিক্সই হবে, তাই না? স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য এই শর্তটা মানতে হবে, বাট এটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না যে ওটা স্কেলার ম্যাট্রিক্সই হবে।
তো এটা হচ্ছে না। পরেরটা, কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m, এটাও কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না, তাই না? এটাও হচ্ছে না। পরেরটা, ai যে ইকুয়ালস টু 0 যখন i নট ইকুয়ালস টু j, এটা মানে কি? এটা মানে হচ্ছে i আর j যখন সমান না তখন ভুক্তিগুলো শূন্য, তাই না? তার মানে আমাদের যে কর্ণ, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি অশূন্য, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হতে পারে, তাই না? কিন্তু মাত্রাটা তোমারে বলে নাই, কিন্তু এখানে মাত্রা যে সমান সেটা মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যে সমান সেটা কিন্তু বলে নাই, তাই না? যদি বলতো তাহলেও কিন্তু এটা হতো না, কারণ এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা। যদি সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয়, m আর n সমান হলে দেন এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা। এখন কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হয় নাই, স্কেলার ম্যাট্রিক্স তো দূরের কথা। এর পরেরটা, ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলা সমান। দেখো এটাই কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল, মনে করে দেখো। স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স ছিল, তো কর্ণ ম্যাট্রিক্স তো হওয়াই লাগবে, আরও একটা শর্ত ছিল, কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তারা কি সমান, এটাই কিন্তু বলছে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদান কারা? প্রধান কর্ণ বরাবর যারা আছে তারা সমান। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, বুঝছো তো? তো একটু সাবধানে, এক্সাইটেড হয়ে ভুলভাল দাগায় দিয়ে এসো না। সংজ্ঞাগুলো বুঝলেই তুমি বুঝে যাবা, একটু টাইম দাও তাহলে বুঝে যাবা। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটা কনসেপ্ট দেখবো, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। এটা অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে আসে। একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো তাদের যোগফলকে বলা হয় এই ম্যাট্রিক্সের ট্রেস। তো আমরা ধরে নিচ্ছি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের যে ট্রেস এভাবে লেখা হয়, ট্রেস অফ এ এভাবেও লেখা হয়, বা টিআর এভাবেও লেখা হয়। একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তাদের যেই যোগফল, তার মানে এই তিনটা জিনিসের যেই যোগফল সেটাকেই বলা হয় এই ম্যাট্রিক্সের ট্রেস। তো এটা কি হবে? a11 প্লাস a22 প্লাস a33, বুঝছে? তো এটা ছিল ট্রেস। এখন ট্রেস বাদেও আরও কিছু কনসেপ্ট আছে, এগুলো মাঝে মাঝে আসে আর কি, জাস্ট দেখাই দিচ্ছি। একটা বর্গ ম্যাট্রিক্সের তিনটা জিনিস আমাদের বের করতে হবে, ট্রেস, মুখ্য পদ, গৌণ পদ। তো ট্রেসটা তো আমরা দেখলাম, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তাদের যেই যোগফল সেটাকেই বলা হয় ট্রেস। a11 প্লাস a22 প্লাস a33, এটাকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। এরপর মুখ্য পদ, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তাদের গুণফলটাকে বলা হয় মুখ্য পদ। a11 ইন্টু a22 ইন্টু a33, এটাকে বলা হয় মুখ্য পদ। প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তাদের গুণফল, তাহলে যেটা পাবা সেটা কি বলা হয় এই ম্যাট্রিক্সের মুখ্য পদ। আর গৌণ পদ হচ্ছে গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদের গুণফল, a31 a22 a13। এই তিনটা জাস্ট মনে রাখো আর কি, অতটা গুরুত্বপূর্ণ না, বাট পারা যাবে না আসলে, হোপফুলি পারা যাবে। তো আমরা এখন ট্রেস সংক্রান্ত কিছু জিনিসপত্র দেখব। দেখো কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা একটা 3x3 ম্যাট্রিক্সের এই জিনিসপত্র বের করছি, এই তিনটা বের করছি। এখন এটা 3x3 না হয়ে 2x2 বা 4x4 হলেও পারত না, তাই তো? একটা খুবই স্পেশাল কেস হবে যখন আমাদের ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে, 1x1 এর ম্যাট্রিক্স। তখন এই তিনটা ভ্যালুই কিন্তু সমান হয়ে যায় না? একটু চিন্তা করে দেখো, বুঝতে পারবা। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা ট্রেস কত বলছে? তো এটা ট্রেস কি হবে? আমাদের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা সেগুলো জাস্ট যোগ করে দিবা। তুমি তো আর এমসিকিউ হলে এভাবে লিখবা না, জাস্ট মনে মনে যোগ করে দিবা আর কি। 1 + 4 + 3, রিটেনে হলে এভাবে লিখবা, রিটেনে যদিও আসবে না। আমাদের অ্যান্সার হচ্ছে 8, ঠিক আছে? তো ট্রেস বের করতে দিছে, মাঝে মাঝে ট্রেস বলা থাকে, সেখান থেকে ম্যাট্রিক্সের কোনো একটা ভুক্তি বের করতে হয়। পরে এক্সাম্পলটা দেখো, এই ম্যাট্রিক্সটা ট্রেস তোমাকে বলা আছে, তোমাকে একটা ভুক্তির মান বের করতে বলছে। তো এটা ট্রেস কত অ্যাকচুয়ালি? 1 + 4 + a, এই ভ্যালুটা হচ্ছে 8। এটা যদি হয় আমাদের a এর ভ্যালু কত হবে? 8 - 5 বা 3, অ্যান্সার হচ্ছে 3। তো ট্রেস সংক্রান্ত অঙ্কগুলো আশা করি বোঝা গেছে, এগুলো একদমই সহজ, এগুলো একদমই সহজ। তো আমরা এখন আমাদের
পরবর্তী কনসেপ্টে যাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। তো ধরো আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, আমি কিভাবে দেখাই, এই ধরো এ ম্যাট্রিক্স আর আরেকটা ধরো বি ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সব সময় করা যায় না। দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তুমি তখনই করতে পারবা যখন তাদের মাত্রা সমান হয়, বুঝছো? দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তুমি তখনই করতে পারবা যখন তাদের মাত্রা সমান হয়। আমি যদি এ ম্যাট্রিক্সটা ধরো নিলাম এরকম, এ হচ্ছে এ, বি, সি, বেশি ইয়ে করে ফেলছি, এ, বি, সি, ডি। এটা একটা কি 2x2 মাত্রার ম্যাট্রিক্স না, 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এখন এর সাথে তুমি যদি বি যোগ বা বিয়োগ করতে যাও, তাহলে বি ম্যাট্রিক্সটার মাত্রাও কি হতে হবে? 2x2 হতে হবে, হচ্ছে? তো বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমরা ধরে নিই, ধরো কি হবে, 1 2 3 4, বুঝছো? দেখো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান, তার মানে কি এই দুইটা তুমি যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা। তো দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আসলে খুবই সহজ। দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করলে আমাদের যে যোগফল বা বিয়োগফল সেটার মাত্রা যে কোনো একটার মাত্রা সমান হবে। তার মানে এই দুইটার মাত্রা কত? 2x2 ছিল, আমাদের যে যোগফল বা বিয়োগফল তার মাত্রাও কত? 2x2 হবে, বুঝছি? তো a প্লাস b এর মাত্রাও কত? 2x2 হবে, ঠিক আছে? এখন আরেকটা কথা, অনুরূপ ভুক্তি বলে একটা ব্যাপার আছে। দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের একই সারি এবং একই কলামে যেই ভুক্তিগুলো থাকে। খেয়াল করো, এ এটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। তো এ এর অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা, বি ম্যাট্রিক্সে স্মল এ এর অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা। কারণ কি? তারা দুইজনেই প্রথম সারি এবং প্রথম কলামে আছে, বুঝছো? বি এর অনুরূপ ভুক্তিকে 2, এটার অনুরূপ ভুক্তিকে এইটা, বুঝছো তো? তার মানে এই যে যোগফলের ক্ষেত্রে অনুরূপ ভুক্তিটা হবে এইটা। তার মানে এইটার যে অনুরূপ ভুক্তি সেটা কি? এইটা আর এইটা, বুঝছে? তো যোগের ক্ষেত্রে কি করবা? যেই ভুক্তিটা তুমি বের করতে চাচ্ছ এইটার অনুরূপ দুইটা জাস্ট যোগ করে দিবা। তার মানে এখানকার যেই পজিশনটা, আমাদের এখানকার যেই ভুক্তি সেটা কি হবে? এই দুইটার যোগফল। আমি তো পেন দিছিলাম। অর্থাৎ এইখানকার যেই ভুক্তিটা সেটা কি হবে? এই দুইটার যোগফল, বুঝছো? তো এই দুইটার যোগফল কত? a + 1। আমি একটু কালার কোড করে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো এই পজিশনটা, এটার অনুরূপ ভুক্তি কারা কারা? এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এই দুইটা। তুমি জাস্ট অনুরূপ ভুক্তিগুলো যোগ করে অনুরূপ জায়গায় বসাবা। যোগফল এতটাই সহজ। তো b + 2, এরপরটা কি হবে? c + d, বুঝতে পারতেছো? c + 3, সরি। আর পরেরটা হচ্ছে d + 4। আমি একটু কালার কোড করে দেই, লেকচার নোটে সুন্দর লাগবে। এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা, এই দুটো যোগ করলেই তুমি কি এটা পাচ্ছ। আর সবার লাস্টে হচ্ছে এইটা। তো দুইটা ম্যাট্রিক্সের যোগ, এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে? একদমই সহজ। তুমি জাস্ট অনুরূপ ভুক্তিগুলো যোগ করে জায়গা মতো বসাই দেবে। এখন বিয়োগ যদি করতে চাও তাহলে কাহিনীটা অলরেডি আশা করি বোঝা গেছে। এখানে কিন্তু a - b করতেছো, তো a এর অনুরূপ ভুক্তি থেকে b এর অনুরূপ ভুক্তি বাদ দিয়ে ওই ম্যাট্রিক্সটাই বসাই দিবা, বুঝছো? তো a এর অনুরূপ ভুক্তি এখানে যদি বসাও তাহলে কি হবে? a - 1। আগে a ছিল, এই জন্য কি আমি প্রথমে a এর অনুরূপ ভুক্তি থেকে b এর অনুরূপ ভুক্তিটা বাদ দিচ্ছি। আগে যদি b থাকতো তাহলে কিন্তু উল্টায় যেত, 1 - a হতো। আর ওদিকে হবে b - 2, c - 3, d - 4, বুঝছি? তো খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত। সব সময় দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ বা বিয়োগ করতে পারবা না, তখনই করতে পারবা যখন তাদের মাত্রা কি সমান হয়। অর্থাৎ এই যে দুইটা ম্যাট্রিক্স, তাদের মাত্রা সমান হলেই তুমি কেবলমাত্র তাদের যোগ বা বিয়োগ করতে পারবা, আদারওয়াইজ যোগ বা বিয়োগ করাই যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিছু এক্সাম্পল দেখি, একদমই সহজ এক্সাম্পল, মাঝে মাঝে চলে আসে। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুইটা সমষ্টি আর অন্তর বের করতে বলছে।
পারবা না। তো সমষ্টি তুমি যদি বের করতে চাও, প্রথমত খেয়াল করো দুইজনের মাত্রাই কিন্তু সমান, এটাও 3/3 ওটাও 3/3, তার মানে যোগফল বা বিয়োগফল আসলে বের করা যাবে। তো যোগ যদি করো, অনুরূপ ভুক্তিগুলো যোগ করে অনুরূপ জায়গায় বসাবা, অনুরূপ ভুক্তিগুলো যোগ করে অনুরূপ জায়গায় বসাবা। তো 8 প্লাস -4 হয় 4, 4 প্লাস 6 হয় 10, তারপর হচ্ছে -1 আর 2 +1, তারপর 0 প্লাস 1 যেটা হচ্ছে 1, তারপর হচ্ছে 1 প্লাস 3 যেটা হচ্ছে 4, 3 প্লাস 7 এটা হচ্ছে 10, 5 প্লাস 5 হচ্ছে 10, তারপর হচ্ছে 4 প্লাস 4 8, আর 8 প্লাস 1 হচ্ছে 9। তো আমি কি করলাম, অনুরূপ ভুক্তিগুলা যোগ করে অনুরূপ জায়গায় বসাইছি, দ্যাটস ইট। এবার অন্তর চাইছে, তুমি এ থেকে বি বাদ দিতে পারো, বা বি থেকে এ বাদ দিলে আসলে ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, এ থেকে বি বাদ দিবা, যেহেতু এ প্রথমে দেওয়া আছে। তো অনুরূপ ভুক্তিগুলা বাদ দিয়ে অনুরূপ জায়গায় বসাইতে হবে। তো 8 থেকে -4 বাদ দিচ্ছ 12, তারপর 4 থেকে 6 বাদ দিচ্ছ -2, -1 থেকে -2 বাদ দিচ্ছ -3, 0 থেকে 1 বাদ দিচ্ছ -1, 1 থেকে 3 বাদ দিচ্ছ -2। এখানে মানুষজন যোগ বিয়োগে ভুল করে অনেক, যোগ বিয়োগে ভুল করা যাবে না, এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা দেখব পরে। আগেই ক্যালকুলেটর দিয়ে দেখালে তো তোমরা ফাঁকিবাজি করবা, সব ক্যালকুলেটর দিয়ে করবা। আগে হাতে শেখো, পরে আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, প্যারা নেই। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই কাহিনীটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আর বি। তুমি যদি খেয়াল করো, এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু সমান না। এটার মাত্রা হচ্ছে 3/3, এটার মাত্রা হচ্ছে 2/3। তার মানে এইখানে যেই প্রশ্নগুলো চাইছে, প্রথমটা খেয়াল করো, এ প্লাস বি এর ভ্যালু কত, এটা কি বের করা যাবে? এটা কিন্তু বের করা যাবে না, কারণ তুমি যেই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে চাচ্ছ তাদের মাত্রা কিন্তু সমানই না, সমান না হলে যোগ করাই যাবে না। তার মানে নট পসিবল, মানে যোগ করাই পসিবল না। এ প্লাস এ এইটা কিন্তু করা যাবে, একটা ম্যাট্রিক্স তার সাথে নিজের সবসময় যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা, কারণ কি একটা ম্যাট্রিক্স নিজের সাথে তো মাত্রা সমানই হবে। তো এটা করতে পারবা, এটা করে ফেলো সবাই। পরেরটা করতে পারবা না, পরেরটাও আমরা করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। তো ছোট্ট আরেকটা অঙ্ক দেখো কি বলছে, এটা দেখো তো পারো কিনা সবাই। পি আর কিউ ম্যাট্রিক্স দেওয়া আছে, পি মাইনাস কিউ, এই ম্যাট্রিক্সটার নাম কি হবে? প্রথমত পি মাইনাস কিউ আসলে বের করা যাবে, কারণ পি আর কিউ তাদের দুজনের মাত্রা কি সমান, 2/2, তাই না? তো আমাদের পি মাইনাস কিউ যেই ম্যাট্রিক্সটা হবে ওইটার মাত্রাও কত, 2/2 হবে। যোগফল বা বিয়োগফলের মাত্রা সব সময় ইনিশিয়াল যেই দুইটা ম্যাট্রিক্স ছিল তাদের মাত্রার সমান হয়, চেঞ্জ হয় না। তো পি মাইনাস কিউ যদি বের করো, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বাদ দিয়ে অনুরূপ জায়গায় বসাবা। 3 থেকে 2 বাদ দিলে হয় 1, -1 থেকে -1 বাদ দিলে হয় 0, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, -2 থেকে -3 বাদ দিলে হয় 1। তো আমাদের যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে এটা কি একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। বোঝা গেল পুরো ব্যাপারটা? ঠিক আছে, এখন সবকিছু একটু মাথায় নেওয়ার ট্রাই করো। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব, যোগ সংক্রান্ত। ম্যাট্রিক্স যোগের বিনিময় আর সংযোজন বিধি। বিনিময় মানে হচ্ছে কমিউটেটিভ ল, যারা ইংলিশ ভার্সনে আসো, আর সংযোজন মানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তো বিনিময় বিধি ব্যাপারটা কি তোমরা পড়ে আসার কথা না? সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে একটু চিন্তা করো তো, আমরা সংখ্যার ক্ষেত্রে দেখছি না সংখ্যার যোগ বিনিময় বিধি মানে, ধরো আমাদের দুইটা সংখ্যা হচ্ছে এ আর বি, তুমি যদি এ প্লাস বি যোগ করো আর ক্রমটা উল্টায় দাও, বি প্লাস এ করো, এটা কিন্তু বিনিময় বিধি মানতেছে, তাই না? তুমি যে কোনো সংখ্যা চিন্তা করো, 2 + 3 = 3 + 2, তুমি যদি ক্রমটা চেঞ্জ করে দাও সেক্ষেত্রে রেজাল্ট আসলে ম্যাটার করতেছে না। যদি এরকম হয় তাহলে বলা হয় ওই অপারেশনটা মানে এখানে কি দুইটা সংখ্যার যোগফল বিনিময় বিধি মানে। বিনিময় বিধি মানে না এমন একটা অপারেশন বলো তো, ভাগ, তাই না? তুমি যদি 2-কে 3 দিয়ে ভাগ করো আর 3-কে 2 দিয়ে ভাগ করো, এটা কি বিনিময় সূত্র মানতেছে? না। বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে দেখলাম। আচ্ছা, এবং সংখ্যার ক্ষেত্রে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল, এই ব্যাপারটা কি? তো আমাদের ধরো 3টা সংখ্যা আছে, এ বি
আর সি। আমি যেটা করলাম প্রথমত এ আর বি এই দুইটা সংখ্যা যোগ করলাম, এ আর বি এই দুইটা সংখ্যা যোগ করলাম, যোগফলের সাথে সি যোগ করলাম। কাহিনী বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট দিছে, তার মানে এই অপারেশনটা আগে হবে। আমি যেটা করলাম এ আর বি আগে যোগ করছি, ওই যোগফলটার সাথে পরে সি যোগ করছি। এইটা যার সমান হবে, আগে তুমি বি আর সি যোগ করছো, বি আর সি আগে যোগ করছো, যেহেতু ব্র্যাকেট দেওয়া ওই অপারেশনটা আগে হয়ে যাবে, তাই না? ওই বডমাস রুল অনুসারে। তারপর সেটার সাথে তুমি এ যোগ করছো। যদি এরকম হয় তখন বলা হয় আমাদের এই যোগ, দুইটা সংখ্যার তিনটা সংখ্যার যে যোগ সেটা সংযোজন বিধি মেনে চলে। তার মানে ব্র্যাকেটটাকে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবা। বুঝছি? তো এটা তো গেল সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম। সংখ্যার ক্ষেত্রে এগুলো ভেরিফাই করা খুবই সহজ। তুমি তিনটা সংখ্যা 1 2 3 নাও, তো 1 + 2 + 3 এটা যেটা হবে একদমই কমন সেন্স, এই দুটো সবসময়ই সমান হবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে, তাই না? তো সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি যোগ বিনিময় সূত্রও মানে, সংযোজন সূত্রও মানে। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যাপারটা কি খাটে? দুইটা ম্যাট্রিক্স চিন্তা করো, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি। প্রথমত তারা কি বিনিময় সূত্র মানবে? বলো তো, a + b = b + a মানবে কি? ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে আমরা কি করি? অনুরূপ ভুক্তিগুলো যোগ করে অনুরূপ জায়গায় বসাই। এখন অনুরূপ ভুক্তি, এর থেকে একটা অনুরূপ ভুক্তি আসবে, এর থেকে একটা অনুরূপ ভুক্তি আসবে, ওই দুটা যোগ করে আমি জায়গায় বসাবো। এখন তুমি ওরটা প্রথমে না নিয়ে পরেরটা থেকে যদি প্রথমে নাও, যোগই তো করবা, একই আসবে না? বুঝছো আমার কথা? আমি যদি তোমাদের দেখাই, এই যে এখানে তো আমরা দেখছিলাম যোগ করলে কি করতেছো, এই অনুরূপ ভুক্তি আর ওইটা, এই দুইটা নিয়ে যোগ করে তুমি কি অনুরূপ জায়গায় বসাইছো। আগে এ নিছো, এখন যদি বি + a হইতো তাহলে কি আগে 1 নিতা তারপর এ নিতা, তাহলে 1 + a হইতো। 1 + a আর a + 1 তো একই কথা। বুঝছি? একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবা। তার মানে ম্যাট্রিক্সের যোগ আসলে বিনিময় সূত্র মেনে চলে। ম্যাট্রিক্সের যোগ আসলে বিনিময় সূত্র মেনে চলে। একইভাবে তুমি বলতে পারবা, একটু নিজে চিন্তা করলে এটা বুঝতে পারবা। হ্যাঁ, ম্যাট্রিক্স সংযোজন বিধিটাও মেনে চলে। তিনটা ম্যাট্রিক্স এবিসি তোমার কাছে যদি থাকে, এ বি সি, খুবই গুরুত্বপূর্ণ কথা, তাদের সবগুলোর মাত্রা কিন্তু সমান হওয়া লাগবে। এদের মাত্রা বা অর্ডার কিন্তু সেম হওয়া লাগবে। অর্ডার সবগুলোরই কি m/n। এখানকার সবগুলোর অর্ডার কত? m/n। ইন দ্যাট কেস তুমি লিখতে পারবা a + b + c = a + b + c, অর্থাৎ ব্র্যাকেটটা তুমি আগে পরে করতে পারবা। তার মানে ম্যাট্রিক্স বিনিময় সূত্রও মানে, সংযোজন সূত্রও মানে। বুঝছো পুরো ব্যাপারটা? আচ্ছা, তো আমাদের এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। জাস্ট বিনিময় সূত্র আর সংযোজন সূত্র মানে কিনা সেটা তোমরা নিজেরা একটু ভেরিফাই করবে, আমি করে দিব না। তিনটা ম্যাট্রিক্স সবারই মাত্রা কত? 2/2। তার মানে এদের অ্যাকচুয়ালি যোগ করা যাবে, এদের অ্যাকচুয়ালি যোগ করা যাবে। তো তুমি ফার্স্টে ভেরিফাই করবা এইটা, a + b = b + a। এটা করে দেখবা যে আসলেও সমান হয়, নিজেরা করবা কিন্তু। আর 2 নম্বরে করে এটা দেখবা হচ্ছে এইটা, a + b, আগে a আর b যোগ করবা, রেজাল্ট যেই ম্যাট্রিক্সটা আসবে তার সাথে c যোগ করবা। এটা মানে কিন্তু এইটাই, আগে a আর b যোগ করবা, যোগফলের সাথে পরে c ম্যাট্রিক্সটা যোগ করবা। এটা দেখাইতে হবে কার সমান? আগে তুমি b আর c যোগ করে নিবা, b আর c ম্যাট্রিক্সটা যোগ করে ওই যে যোগফল আসছে ওটার সাথে তুমি কি a যোগ করবা, এবং দেখবা আমাদের দুই সাইডের রেজাল্টে কি সমান আসতেছে। বুঝছো? তো কি দেখলাম? ম্যাট্রিক্সের যোগ বিনিময় সূত্র, সংযোজন সূত্র মানে। এখন ম্যাট্রিক্সের বিয়োগ কি মানে? এটা আমি তোমাদের উপর প্রশ্ন করে গেলাম, একটু চিন্তা করো, পারবা, একদমই কমন সেন্স। আচ্ছা, তো আমাদের পরবর্তী কনসেপ্ট সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি কোনো ধ্রুবক গুণ করো। আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন যে কোনো একটা ধ্রুবক ধরো কে, তুমি যেটা করলা এই কে দিয়ে এই এ ম্যাট্রিক্সটাকে গুণ করলা, তাহলে কাহিনী যেটা হবে আমাদের এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ হয়ে যাবে। একটা ম্যাট্রিক্সকে তুমি যদি কে দিয়ে গুণ করো তাহলে কাহিনী যেটা হবে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে কি কে দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে প্রথম ভুক্তিটা কত হবে? কে এ, পরেরটা হবে কে বি, পরেরটা হবে কে সি, পরেরটা হবে কে ডি, কে ই, কে এফ। বোঝা তো গেল?
কেজি, কেএফ আর হচ্ছে কেআই। ঠিক আছে, তো আমি যদি ধরো -1 দিয়ে গুণ করি তাহলে নেগেটিভ এ কি হয়ে যাবে বলো তো? নেগেটিভ এ মানে কি? আমি -1 দিয়ে গুণ করলাম না, তার মানে প্রত্যেকটা ভুক্তির সাথে -1 গুণ হবে। নেগেটিভ এ, নেগেটিভ বি, নেগেটিভ সি। আমি 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটার সাথে 2 আসতো। নেগেটিভ ডি, নেগেটিভ ই, নেগেটিভ এফ, আহা, নেগেটিভ এফ, নেগেটিভ জি, নেগেটিভ এইচ, নেগেটিভ আই। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবক বা স্কেলার বলে তুমি যদি গুণ করো তাহলে কাহিনীটা আসলে বোঝা গেছে, প্রত্যেকটা ভুক্তির সাথে ওই ধ্রুবকটা গিয়ে গুণ হবে। ওকে, তো আমরা এখন এই সংক্রান্ত কিছু জিনিসপত্র দেখি। তো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি বের করতে বলছে খেয়াল করো তো, 7a - 5b। তার মানে আগে তোমাকে এ ম্যাট্রিক্সটাকে 7 দিয়ে গুণ করে নিতে হবে, সেখান থেকে বি ম্যাট্রিক্সটাকে 5 দিয়ে গুণ করে তারপর বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি যদি একটু ডিটেলসে করাই, ডিটেলসে করালে দেখতে ব্যাপারটা হবে এরকম। 7a, একটু নিচে লিখি, -5b। তুমি যেটা করবা, এ ম্যাট্রিক্সটাকে প্রথমত 7 দিয়ে গুণ করবা। এটাকে 7 দিয়ে গুণ করা মানে কি? প্রত্যেকটা ভুক্তির সাথে 7 দিয়ে গুণ হবে। 3 × 7 = 21, তারপর 7, তারপর -7, তারপর 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। যোগ বিয়োগ ভুল করলে বইলো, বুঝছো? -28 বললেও তো লাভ নাই, রেকর্ড করতেছি, তাও লাইভে হলে শুধরানো যায়। তারপর 5 × 7 = 35, তারপর হচ্ছে 6 × 7 = 42। এটা হচ্ছে 7a। 7a থেকে কি বাদ দিব? 5b। তো b রে 5 দিয়ে গুণ করবা। তো b কে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 - 20, তারপর হচ্ছে 5 × 6 = 30, আর 5 × 2 = 10, 0, 5 × 7 = 35, -35, 3 × 5 = 15, 5 × 5 = 25, 0। এখন জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করা তো পারোই সবাই। তো আমি যদি বিয়োগ করে রেজাল্টটা এখানে লিখি, বেশি ছোট হয়ে গেছে। 21 থেকে 5 বাদ দিলে হয় হচ্ছে 16, 7 থেকে -20 বাদ দিলে হয় 27, -7 থেকে -30 বাদ দিচ্ছ, তার মানে -37 পরে থাকবে। তারপর 14 থেকে 10 বাদ দিচ্ছ, পরে থাকবে 4, 21 থেকে 0 বাদ দিচ্ছ, পরে থাকবে 21, 28 থেকে 35, রে হাতে ক্যালকুলেট করতে হবে, 20 থেকে 30 বাদ দিচ্ছ, তার মানে 50, 13, 63। ক্যালকুলেটরটা কই রে? বোর্ডে আসলে ক্যালকুলেশন করতে ভয় লাগে, একটা ভুল করলে পরে একদম ম্যাসাকার হয়ে যাবে। ক্যালকুলেটরটা পাচ্ছি না, আচ্ছা থাকুক। -28 থেকে -15 বাদ, -28 থেকে 15 বাদ দিবা, তাহলে কত হয়? আর -38, এরপর হচ্ছে আরো -5, তাহলে -43, -43, ওখান থেকে হয় 10, ওখানে হয় 42। তো বুঝছো ব্যাপারটা পুরোপুরি সবাই? আমরা প্রথমত কি 7 দিয়ে গুণ করে নিছি, তারপর বাদ করে দিছি। এখন তুমি একটু বুদ্ধিমান হলে তোমার আসলে এই যে এই লাইনটা, মাঝখানের লাইনটা কিন্তু লেখার দরকার হয় না। আমি যদি দেখাই, এই যে এতটুকু, এটা লেখার কোনো দরকারই হয় না। তুমি কি করবা? সরাসরি রেজাল্টটা নিয়ে আসতে পারবা। পারবা না? সরাসরি রেজাল্ট কেমনে আনবা? এইটারে 7 দিয়ে গুণ করবা, ওখান থেকে এটারে 5 দিয়ে গুণ করে বাদ দিবা, বুঝছো? তো তুমি সরাসরি রেজাল্টটা এইভাবে লিখবা। খেয়াল করো, এই হচ্ছে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্স। কি হবে? এটারে 7 দিয়ে গুণ, কারণ কি প্রথমটারে তো 7 দিয়ে গুণ করছি, পরেরটারে 5 দিয়ে গুণ করে বাদ দিছি। তার মানে আমাদের প্রথম যে ভুক্তিটা 3 × 7 = 21, 21 থেকে 5 বাদ দিছি, 21 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 16। এটা কি হবে? 16। এর পরেরটা কি হবে? 7 দিয়ে গুণ, ওটারে 5 দিয়ে গুণ, 7 -20, তার মানে 27। বুঝছো? এভাবে তুমি বাকি ভুক্তিগুলাও নিয়ে আসবা। আচ্ছা, রিটেনে আসলে আমাদের লেফট সাইডের যে প্রসেসটা সেটাই করবা। আর এমসিকিউতে আসলে এভাবে করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করা যায়। আমরা ক্যালকুলেটরে পরে দেখব। হ্যাঁ, আমরা ক্যালকুলেটরটা দিয়ে পরে দেখব। তো এই সংক্রান্ত আরও কিছু অঙ্ক দেখো কি বলছে। 2 × একটা ম্যাট্রিক্স প্লাস f = I2। I2টা হচ্ছে আমাদের অভেদ ম্যাট্রিক্স। তোমাকে
এফ ম্যাট্রিক্সটা বের করতে বলছে, গুণ করবা বিয়োগ করবা তাইলেই হয়। তো দেখো তো তুমি যদি গুণ করে দাও ফার্স্টে তাহলে কি পড়ে থাকে 2 - 4 4 - 2 প্লাস এফ ম্যাট্রিক্স, সেটা কি আমাদের I2 হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, 2 দিয়ে বোঝাচ্ছে এটা একটা 2/2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তো কি হবে 1 0 0 1। তো এখান থেকে এফ নিয়ে আসতে পারবো না, জাস্ট এটারে ওই পাশে পাঠিয়ে দিলেই হয়। ওই পাশে পাঠালে কি বিয়োগ হয়ে যাবে না, তাই তো? তো আমাদের এফ কি পড়ে থাকবে, আমি এক লাইন স্কিপ করতেছি। তুমি যদি বিয়োগ করো তাহলে 1 - 2 হয় -1 4 -4 1 - 2 হয় +3। বুঝছো? তুমি জাস্ট এটাকে উপাশে নিয়ে যাবা, তারপর এইটা থেকে ওটা বাদ দিয়ে দিবা। আমি এক লাইনেই করে ফেলছি, ঠিক আছে? পারা যাবে না এরকম আসলে। এগুলো নর্মালি কতে আসে 2 নম্বরের জন্য, বা এমসিকিউ তো মাঝে মাঝে চলে আসে। পরেরটা দেখো, এটা পারবা না। b + 2i এইটা তোমাদের ক্লাস ওয়ার্ক এখনই করে আমাকে প্রথম কমেন্টের রিপ্লাই অ্যান্সারটা জানাবা। এখনই করে ফেলো, এখনই করে ফেলো, এখনই করে ফেলো। আমরা পরে খুবই সুন্দর আরেকটা টপিক দেখবো, ওটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ। ওকে, তো এটা আশা করি হয়ে গেছে সবার, ইনফ্যাক্ট মুখে মুখেই করা যায়। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, দুইটা জিনিস সমান হওয়া মানে কি, তাদের সব কিছুই সেম হইতে হবে, তাই তো? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়া মানে তাদের সব কিছুই সেম হইতে হবে। তো ধরো আমাদের দুইটা ম্যাট্রিক্স এ আর বি। তো এ আর বি সমান হওয়ার শর্ত হচ্ছে এ আর বি সমান হবে যদি দুইটা শর্ত, বেসিক্যালি শর্ত একটাই, তাদের সব কিছু সেম হইতে হবে। তো সব কিছু সেম তুমি কেমনে বুঝবা? প্রথমত তাদের অর্ডারটা সেম হইতে হবে, অর্ডার বা মাত্রাটা সেম হওয়া লাগবে। দ্বিতীয়ত তাদের যে অনুরূপ ভুক্তিগুলো আছে সমান হইতে হবে। বুঝছি? তাদের যে অনুরূপ ভুক্তিগুলা সেগুলো কি সমান হইতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা সংক্রান্ত কিছু অঙ্ক মাঝে মাঝে চলে আসে, আমরা কিছু এক্সাম্পল দেখব। প্রথমটা খেয়াল করো কি বলছে। দুইটা ম্যাট্রিক্স সমান, তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে দিছে। সমান হওয়ার শর্ত কি? মাত্রা সমান, অনুরূপ ভুক্তিগুলো সমান। এখানে মাত্রা সমান না, দুইটাই 2/2। তো এখন অনুরূপ ভুক্তিগুলো সমান দেখতে হবে। তো অনুরূপ ভুক্তি এই বেচারার সমান, এটা নিয়ে কিছু করার নাই। এইখানে আমাদের অজানা রাশি বা আননোন আছে, তো এই দুইটা নিয়ে আমাদের কাহিনী আছে। তার মানে -x = কত লেখা যায় 3 + y। আমরা একটা শর্ত পেয়ে গেলাম, আমাকে x আর y বের করতে বলছে। আবার এই বেচারা আর এই বেচারা সমান হবে, তার মানে y - 1 এই ভ্যালুটা 4 এর সমান। তো এটা যদি 4 এর সমান হয়, এখান থেকে ধুম করে তুমি কি y এর ভ্যালু নিয়ে আসতে পারবে, তাই তো? তো y এর ভ্যালু যদি নিয়ে আসতে পারো, y এর ভ্যালুটা জাস্ট এখানে বসায় দাও, আমাদের যে প্রথম সমীকরণটা পাইছিলাম সেখানে বসায় দাও, তাইলেই কি x এর ভ্যালু চলে আসবে। তো y এর ভ্যালু হচ্ছে 5, তাই না? তার মানে x এর ভ্যালু হয় 8, যেখান থেকে আমরা x এর ভ্যালু বলতে পারি -8, তাই না? আর বাকি যেই ভুক্তিটা পড়ে থাকে ওটা অটোমেটিক্যালি সমান হবে। বুঝছো? তার মানে আমাদের x, y এই ভ্যালুটা কি হবে? এটা হবে -8, 5। একটু সাবধানে ধরো, তোমাকে এটা এমসিকিউতে দিছে, এবং যেটা করলো নর্মালি করে না, বাট করতে পারে। ধরো এখানে 2 দিছে, এখানে -2 দিয়ে দিল, বাকি সব কিছু সেম। তুমি অতি এক্সাইটেড হয়ে এই দুইটা সমাধান করে -8, 5 লিখতে যাও না, কারণ এই দুটো তো সমান হবে না, জীবনেও সমান হবে না। x আর y এর ভ্যালু যাই হোক না কেন, এই দুইটা জীবনেও সমান হবে না, কারণ x আর y এর ভ্যালু যাই হোক, এই দুইটা তো সমান হচ্ছে না। বুঝছো? তখন অপশনে কোনোটিই নয় থাকবে, আমাদের অ্যান্সার হবে কোনোটিই নয়। বুঝছি তো? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত প্রত্যেকটা ভুক্তি সমান হইতে হবে। হ্যাঁ, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগছে হচ্ছে এই দুইটা ভুক্তি, বাকি দুইটা লাগে নাই, বাট বাকি দুইটা অটোমেটিক্যালি আগে থেকেই কিন্তু সমান ছিল, না হলে ঘাপলা হইতো। ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে এরকম ঘাপলামিগুলো করে। এর পরেরটা খেয়াল করো, XYZ এর মান কত? XYZ এর মান কত? কি করবা? দুইটা যোগ করে তুমি দেখবা, ঠিক আছে? অথবা এইভাবেও দেখতে পারো। খেয়াল করো, এই হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো। তো x এর ভ্যালু কত হবে? 1 + 2, তাই না? x এর ভ্যালু কত পাইলাম? 3। এরপর খেয়াল করো 0 + 1,
এটা হচ্ছে -1। এই যে কাহিনীটা করে দিছে, XYZ এর ভ্যালু যাই হোক না কেন এই তিনটা যোগ করে জীবনেও তুমি কি মানে এই দুইটা সমান বানাইতে পারবে না, বুঝছো? অ্যান্সার কি হবে? নান। পণ্ডিতি করতে যায় না, একটু সাবধানে। অনেকে পণ্ডিতি করে এক্স এরটা দেখে, জেড এরটা দেখে, ওয়াই এরটা দেখে, বাকিগুলা দেখেই না, একদম ওখানেই মারা খাবা, বুঝছো? আচ্ছা, এই প্রশ্নটা আমরা এখন একটু কপি করে মডিফাই করে দিই, মানে কোনোটি নয় যাতে ওটা যাতে না আসে, সুন্দর একটা রেজাল্ট যাতে আসে। দাঁড়াও, এই নেগেটিভটা একটু মুছে দেই। এবার করো, এবার করলে রেজাল্ট পাওয়া যাবে, বুঝছো? ওই দিক দিয়ে একটু বেশি বের হয়ে গেছে, আচ্ছা প্যারা নেই। তো এক্স এর ভ্যালু কত পাইছো? 3। এরপর এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে 1 হয়, ঠিক আছে। 1 -1 0 যোগ করলে কত হয়? -1 হয়, ঠিক আছে। জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে, এই দুইটা যোগ করলে যেটা হয়, জেড এর ভ্যালু হচ্ছে 3। এবার 2 আর 2 যোগ করলে হয় 4, তার মানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। আর এই দুইটা যোগ করলে -3 হয়, -3 আছে, তার মানে আমাদের অ্যান্সার কত? এই ক্ষেত্রে অ্যান্সার হবে 3 4 3। ঠিক আছে, ওকে। আর দুইটা অঙ্ক এইটা করবা সবাই, এটা সবাই করে আমাকে অ্যান্সারটা জানাবা। তোমাদের সময় হচ্ছে 40 সেকেন্ড। তোমাদের সময় হচ্ছে 40 সেকেন্ড। আচ্ছা, আর আরেকটা কথা, আমরা কোন বইটা ফলো করতেছি? আমরা সব বই ফলো করব। হ্যাঁ, আমার কাছে সব বই আছে, আমি একদম পারফেক্ট যেই সিরিয়ালটা, এক একটা বই আসলে এক একটা সিরিয়ালে আগাইছে, তো তোমাদের জন্য পারফেক্ট যেই সিরিয়ালটা, আমি সেই সিরিয়ালে তোমাদের অঙ্কগুলো করাবো। আপাতত বই দেখার দরকার নেই, আমি যখন চ্যাপ্টারটা পড়ায় ফেলবো সবগুলা ভিডিও দেখার পর তুমি যেই বই করো না কেন সব অঙ্ক সমাধান করতে পারবা, যেই বই করো না কেন। কিংবা আরও পরে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক দেখলে ওগুলোও পারবা, প্যারা নিও না, বুঝছো? এখন আপাতত জাস্ট ক্লাসটা ফলো করো, ক্লাসে যে অঙ্কগুলো দিছি ওগুলো বুঝছো কিনা ওগুলো খাতায় তোলো, তাইলেই হবে। আজকের শেষ অঙ্ক, এটা আইওটিতে আসছে, আইওটিতে কোয়েশ্চেন কিন্তু ইংলিশে হয়, এটা জানো? আচ্ছা, এটা সমান এটা হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই? কেমন বের করবা? ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করো। খেয়াল করো, 3 দুগুণে 6, 6 আর 1 কত? 7, তার মানে প্রথমটা ঠিক আছে। আর অপশানে যেহেতু নান অফ দিস নাই, তার মানে বুঝতেছো এখানে আসলে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন। এরপর 4 দুগুণে 8, 8 প্লাস ওয়াই হচ্ছে 0, তাই না? খেয়াল করো, 4 দুগুণে 8, 8 প্লাস ওয়াই হচ্ছে 0, তো আমরা লিখতে পারি 8 প্লাস ওয়াই, এই ভ্যালুটা হচ্ছে 0, যেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কত পাই? ওয়াই এর ভ্যালু হচ্ছে -8। ওকে, তারপর 5 দুগুণে 10, 5 দুগুণে 10 প্লাস 0, এই দুইটা কিন্তু খেয়াল করতে হবে, এটা 10, ঠিক আছে। তারপর 2x প্লাস 1, এটা হচ্ছে 5, তো আমরা লিখতে পারি 2x প্লাস 1, এটা কত? 5, যেখান থেকে আমাদের x এর ভ্যালু কত চলে আসে? 2x ইকুয়ালস টু 4, x এর ভ্যালু হচ্ছে 2, তো x মাইনাস ওয়াই কত হয়? 10, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10, দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে যে অঙ্কগুলো করাইছি, যে কনসেপ্টগুলো শিখাইছি, তোমরা আরেকবার একটু রিভিশন দাও। আর ক্লাস নোট যদি করে থাকো তোমরা চাইলে গ্রুপে আপলোড করে দিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের নামেই গ্রুপটা আছে, ওখানে আপলোড করে দিতে পারো, অনেকের হেল্প হবে আর কি। ঠিক আছে, তো সামনের ক্লাসে দেখা হচ্ছে। আর অত প্রেশার নিও না, পড়াশোনা তো হবেই, তাই না?